দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টে। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, সময় বদলাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে যেন বদলে যাচ্ছে আমাদের মূল্যবোধ, আমাদের ধ্যান ধারণা, আমাদের নীতিবোধ। সব কিছুর বাইরে দিন শেষে আমরা যেন সবাই মিলে হয়ে যাচ্ছি এক ধরনের অপরাধী। আর এই অপরাধের ধরনও দিনে দিনে এত বেশি পরিবর্তন হচ্ছে, প্রশ্ন থেকে যায় যে আসলে অপরাধী অপরাধ করার ক্ষেত্রে কি উৎসাহিত হচ্ছে, নাকি তাকে নিরুৎসাহিত করা কিংবা তাকে শাসন করা কিংবা তাদের আইনের কাঠামোর মধ্যে এনে বিচার করা কিংবা ভয়ভীতি দেখিয়ে তাদেরকে এই ধরনের অপরাধ থেকে দূরে রাখা, এগুলো কি সব কিছু কি আমরা ভুলে যাচ্ছি? আমাদের পারিবারিক বন্ধন, আমাদের সামাজিক বন্ধন, আমাদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের শিক্ষা, সব কিছু মাঝে মধ্যে এসে এমনভাবে নাড়া দিচ্ছে, নিজেকেই মাঝে মধ্যে জিজ্ঞেস করতে ইচ্ছা করে, আমি কি মানুষ? প্রশ্ন থেকে যায় যে অপরাধ কি এভাবে বাড়তেই থাকবে, নাকি এর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে? নির্মূল হয়তো করা যাবে না, কিন্তু এই বেপরোয়া যে অপরাধ, সেই অপরাধের লাগাম কখন কিভাবে টানবো, আসলে এই বিষয় নিয়ে আমরা আসলে কথা বলবার একটা প্রয়াস করার চেষ্টা করছি। আজকে বিষয়বস্তু নির্ধারণ করেছি অপরাধীরা বেপরোয়া। আর এই যেহেতু অপরাধ নিয়ে কথা বলবো, একজন আইনজীবী রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের, ডক্টর কাজী জাহেদ ইকবাল, আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি, তার সঙ্গে কথা বলি। স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনার মাধ্যমে দর্শকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। মাঝে মধ্যে নিজেরা যে মানুষ, আমাদের মধ্যে যে কিছু কনফিউশন তৈরি হয়। মানুষের যে কিছু আলাদা ক্রাইটেরিয়া থাকে আদার জীবজন্তুর থেকে, আমাদের কর্মকাণ্ড মাঝে মধ্যে ভাবিয়ে তুলছে আসলে কি আমরা আসলে মানুষ। হ্যাঁ, সেইটাই কারণ হলো মানুষের সঙ্গে সবই তো প্রাণী। তো মানুষের সঙ্গে অন্য প্রাণীগুলোর পার্থক্যই হলো তার রেশনাল যে চিন্তার ব্যাপারটা বা তার যে সামাজিক দায়বদ্ধতা অথবা অন্যের প্রতি রেসপেক্ট, যে ব্যাপারগুলো জেনারেলি আমরা সংস্কৃতি, আমাদের কৃষ্টি, যে কথা আপনি বলছিলেন, অথবা মানুষ হিসাবে যে মানবিক গুণাবলীর ব্যাপারগুলো, সেগুলোই তো আসলে মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে। কেন জানি মনে হচ্ছে যে একটা সময় আমরা পার করছি, অথবা কিছুদিন ধরে আমরা এমন একটা দিকে যাচ্ছি যেইখানে মনে হচ্ছে যে সামাজিক কাঠামো ঠিকমতো ফাংশন করছে না, অথবা আমরা যে মানুষ হিসাবে যে মানবিক আচরণ করার কথা, একজন মানুষের যেটা করা উচিত, একটা বিরাট অংশের মধ্যে সেটার ঘাটতি দেখা যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে এটা পশুর যে আচরণ, সেই আচরণকেও ছাড়িয়ে যাচ্ছে। কারণ পশুও দেখবেন যে একটা গ্রামারের মধ্যে আচরণ করে, তাদেরও আচরণের মধ্যে একটা গ্রামার আছে। কিন্তু মানুষ মাঝে মধ্যে এমন, বা আমরা সোসাইটিতে এমন ধরনের আচরণ দেখছি কখনো কখনো, যেটা আসলে আপনি কোনোভাবেই কোনো তত্ত্বের আওতায় বিশ্লেষণ করতে পারবেন না। আপনি আইনের মানুষ, হয়তো বলবেন যে সারা পৃথিবীতেই তো অপরাধ চলে, অপরাধের নিত্য নতুন আমরা প্ল্যাটফর্ম দেখি, জি, অপরাধের ধরন দেখি, জি, বদলে যাওয়া অনেক আধুনিকতা দেখি, বা আধুনিক প্রযুক্তির কারণেও অপরাধের জি, সংজ্ঞার বদলা ধরন বদল আমরা হয়। দেখতে পাই। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি প্রেক্ষাপটটা হয় বাংলাদেশের, আমরা তো একটু ভিন্ন ধরনের জি, দেশ, সেখানের সংস্কৃতির আমাদের মানুষ। পারিবারিক মেলবন্ধন থেকে সামাজিকতা থেকে শুরু করে সবকিছুই তো একটু আলাদা, আমাদেরও তো জি, একটা আলাদা ধ্যান ধারণা জি। আছে। সেখানে এসে এই অপরাধগুলোর মানে নিত্য নৈমিত্তিক যে পরিবর্তন দেখতেছি, এটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? দেখো, একটা বিষয় যে আমরা চিন্তা করতে পারি, সেটা যে খুব ঠিক যেটা আপনি বলছিলেন, যে পৃথিবীব্যাপী একটা প্রবণতা দেখা যাচ্ছে। তার কারণ হলো টেকনোলজির উন্নয়নের সঙ্গে সঙ্গে আপনার ন্যাচারালি যারা অপরাধী বা যারা অপরাধ করেন, তাদের অপরাধের ধরনও বদল হয়, খুবই স্বাভাবিক কারণেই। কারণ হলো টেকনোলজি ব্যবহার করে যখন অপরাধ তারা করতে যায়, তখন দেখা যায় যে আগে যেভাবে অপরাধ হতো, এখন অপরাধের ধরনটা বদলে যাচ্ছে, বা এখন অপরাধ অন্যভাবে করা হচ্ছে। কিন্তু সেইটার ক্ষেত্রেও আপনার প্রত্যেকটা সমাজের যে নিজস্ব চেহারা বা নিজস্ব যে কাঠামো বা নিজস্ব যে সংস্কৃতি, সেইটারও তো প্রভাব থাকে। সেই দিক বিচারে আমাদের যে সোসাইটি, যে সমাজে আমরা বসবাস করি, সেটা অনেকখানি কনজারভেটিভ সমাজ। অন্য পৃথিবীর খোলামেলা যে সমাজগুলো আমরা দেখি তাদের তুলনায়, সেইখানে কিন্তু হতে পারে যে আপনার অপরাধের ধরন কিছু বদলাবে, আপনার টেকনোলজির কিছু ব্যবহার আসবে, অপরাধ তো সবসময় একই রকমই হতে থাকবে তেমন না। কিন্তু সেইটার উপরেও আপনার সোসাইটির ভ্যালিউজের যে একটা প্রভাব,
সেটা তো থাকবে, মানে কিন্তু আমরা সবসময় তো প্রায়ই দেখছি যে সেটা থাকছে না আসলে। সবকিছু তো আসলে আইন করে নিয়ন্ত্রণ না না, করা যায় না, নিশ্চয়ই না। এবং এবং আপনি বিশেষ করে যদি মানুষের কথা বলি তাহলে মানুষ তো তার মূল্যবোধ দ্বারা বেশি ড্রাইভেন হবে, এবং ডেফিনিটলি তাই, সেক্ষেত্রে কালচারাল মিক্স নৈতিক এবং যে অবস্থানটা তার, ধর্মীয় অনুশাসন কিংবা পারিবারিক যে বিষয়গুলো থাকে সেটা একটা বড় প্রভাব থাকে। অবশ্যই থাকবে। বাংলাদেশের এই যে হঠাৎ করে এ ধরনের বদল হওয়া, বিশেষ করে আমরা যদি আমাদের কিশোরদের মধ্যেও দেখি যে তাদের যে অপরাধ প্রবণতাগুলো বাড়ছে, কখনো কখনো তারা ভয়ঙ্কর হয়ে উঠছেন এবং কোনো কিছু যেন মানছেনই না, না, এটার আসলে সূত্রপাতটা কোথায়? এটাকে আসলে আপনি এইভাবে ব্যাখ্যা করতে পারেন যে আমরা প্রকৃতপক্ষে যে সামাজিক কাঠামো মেনটেন করছিলাম, সেইখান থেকে হয়তো অনেকখানি বেরিয়ে এসেছি। সেটা নানান কারণ হতে পারে, সেটা সোশ্যাল মিডিয়া একটা বড় কারণ হতে পারে, যে সেটার কারণে পৃথিবীর অন্য অপরাধের ধরনগুলোর সঙ্গে আমাদের কম বয়সী বাচ্চাদের এক ধরনের পরিচয় হচ্ছে, কিন্তু সেটাকে আমরা রেস্ট্রেইন করতে পারছি না। বা পরিবারের মধ্যেও দেখা যাচ্ছে যে দুর্নীতি একটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে আমাদের জন্য। আপনি দেখবেন যে আপনার আলটিমেটলি আমাদের অগ্রজরা, মুরব্বীরা বা পরিবারের প্রধানরা যদি অনেক সময় দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, পরিবারে মেসেজটা খারাপ যাচ্ছে, সোসাইটিতে মেসেজ খারাপ যাচ্ছে। এই যে পরম্পরাটা, এটা তো একদিন দুই দিনে আসলে এই পরিস্থিতি তৈরি হয়নি। এই যে খারাপ কাজের প্রবণতা, যে পরম্পরা এক ধরনের তৈরি হচ্ছে, সেইটাই আলটিমেটলি সোসাইটিতে যারা মাত্র বেড়ে উঠছেন তাদের উপরে এক ধরনের প্রভাব বিস্তার করছে। তারা মনে করছেন যে আলটিমেটলি এইটাই হয়তো মানে ভঙ্গি, বা এইটাই এটাতে তো কোনো অসুবিধা নেই, কারণ একজন দুর্নীতি করে বিপুল বিত্তের মালিক হচ্ছেন, ব্যাংক লুট করে চলে যাচ্ছেন, সেটা তো সোসাইটিতে দেখছে সবাই। তার মানে কি বিচার না হওয়ার যে প্রবণতা, বিচার সেটা না কি হওয়ার একটা যে সংস্কৃতি ভুল আমাদের, বার্তা দিচ্ছে জি, আমাদের এই তরুণ আমাদেরকে ভুল প্রজন্মকে? বার্তা দিচ্ছে। দুটো বিষয় এখানে আমরা মনে রাখতে পারি। একটা হলো যে আমাদের যে কোনো বিচারের একটা প্রলংড চেহারা, মানে বিচার শেষ হতে, চূড়ান্ত নিষ্পত্তি হতে একটা লম্বা সময় লেগে যাচ্ছে। তার নানান কারণ আছে, সেটা আপনি নানানভাবে ব্যাখ্যা করতে পারেন। মামলার ব্যাকলগস আছে, আমাদের যথাযথ লজিস্টিক্স নাই, আমাদের প্রচুর জাজ দরকার ছিল, এরকম মানে অনেকগুলা প্র্যাকটিক্যাল কারণ আছে যে কারণে আমাদের বিচার প্রক্রিয়াটা ধীরে অগ্রসর হয়। এবং একই সঙ্গে আমাদের যারা তদন্তকারী কর্মকর্তা, তাদের হাতে যথাযথ ইকুইপমেন্ট নেই, কখনো কখনো তাদের নানান রকম চাপের মুখে পড়তে হয়। মানে আপনি যদি প্লেইনলি বলেন, তাহলে এই ধরনের অনেকগুলা অসুবিধার মধ্যে দিয়ে আমাদের বিচারিক প্রক্রিয়াটা অগ্রসর হয়। সেই ক্ষেত্রে যে বিপদটা তৈরি হয়, একটা অপরাধী সবসময়ই মনে করে যে কোনোভাবে যদি একটা অপরাধ করে ঢুকে আবার জামিনে চলে আসতে পারি, তাহলে একটা লম্বা সময় পর্যন্ত তো আর ওই বিচারের শাস্তির মুখোমুখি হতে হচ্ছে তাহলে না। কি এটা আইন, একটা রং মেসেজ কিন্তু দিচ্ছে। সেক্ষেত্রে যে আমরা দেখতাম এর আগে যে আইন নিজের হাতে তুলে নেয়া কিংবা হঠাৎ করে আইনের বাইরে গিয়ে বিচার প্রক্রিয়া, ক্রস ফায়ার থেকে নানাবিধ বিষয়গুলো যেটা হতো, গত কয়েকদিনের যে ঘটনা, সাম্প্রতিক যে ঘটনাগুলো বেশি আলোচিত, সেখানে আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আলোচনাও দেখছি জি, যে আপনি আইন নিজের হাতে তুলে নেন, এটারই একটা বার্তা যেন, ইঙ্গিত যেমন দেয়া হচ্ছে। এটা কি ভবিষ্যতের জন্য অ্যালার্মিং কিনা? হ্যাঁ, খুবই অ্যালার্মিং। তার কারণ হলো আপনাকে বা আমাদেরকে অ্যাজ এ হোল, সমাজ এবং রাষ্ট্রকে আপনার দ্রুত বিচারের ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। এটা যে কোনোভাবেই হোক, যদি রাষ্ট্রকে অল আউট এফোর্ট দিতে হয় এই ব্যাপারে, তাহলেও দিতে হবে। কারণ যাতে অপরাধীরা এই ব্যাপারে আশ্বস্ত না হয় যে তারা একটা দীর্ঘ সময় বিচারের মুখোমুখি হবে না, বা তার শাস্তি ভোগ করতে অনেক 20 বছর সময় লাগবে। হয়তো আপনি যদি যুক্তির ক্ষেত্রে ধরেন 33 বছর বয়সে সে অপরাধ করলে 53, 54, 55 বছর বয়সে তার শাস্তি ভোগ করতে হবে, ততক্ষণ পর্যন্ত তো সে মোটামুটি সমাজে চলে ফিরে বেড়াচ্ছে। এই ধরনের যে বার্তাগুলো আমরা প্রায়ই দেখি, সেই বার্তাগুলো থেকে বের হয়ে আসতে হবে। আপনি যদি তাৎক্ষণিকভাবে বিচার করতে পারেন, মানে দ্রুত বিচার মিন করেছি, তাৎক্ষণিক বিচার মানে বিচার বহির্ভূত কিছু না, দ্রুত বিচারের যদি ব্যবস্থা করতে পারেন, তাহলে সোসাইটিতে মেসেজ যাবে যে কোনো অপরাধ করলেই দীর্ঘ সময় ধরে বিচার এড়িয়ে চলার কোনো সুযোগ নেই, সুতরাং আমার তাৎক্ষণিকভাবেই আমার অপরাধের যে শাস্তি, তার মুখোমুখি হতে হবে। এটা নিশ্চিত করতে হবে। এবং সাথে এটাও নিশ্চিত করতে হবে আসলে বিচার বহির্ভূতভাবে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না। তার কারণ হলো বিচার বহির্ভূতভাবে যদি কোনো সমস্যার তাৎক্ষণিকভাবে হয়তো একটু বাহবা পাওয়া যেতে পারে, বা আপনার কিছু মানে মনে হতে পারে যে হ্যাঁ একটা ব্যবস্থা হলো, হ্যাঁ, এটার একটা সাংঘাতিক রকম ব্যাড ইম্প্যাক্ট পড়বে। কারণ এটা সব ওইখানে যে কোনো খারাপ কাজই শুধু
ওইখানে থামবে না, যেটা আমরা এখন দেখছি। এটা এরপরে যাদেরকে দিয়ে আপনি এটা করাবেন তারা অর্থ নিয়ে, আমরা দেখেছি এটা হয়তো কোনো নিরীহ লোকের উপরে আপনার আর এটার তখন তার প্রয়োগ ভুল হবে। প্রয়োগ এবং অপপ্রয়োগগুলো অপপ্রয়োগ তখন তখন চলতেই এগুলা থাকবে। শুরু আমাদের হবে। আলোচনা চলবে, আসলে অনেকগুলো বিষয় আছে, আপনার কাছ থেকে তার উত্তর খোঁজার চেষ্টা করব, তবে একটা ছোট বিরতিতে যেতে হবে। দর্শক, আপনারা আছেন এটি নিউজে, দেখছেন ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্ট। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদেই, সঙ্গেই থাকুন। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে। আমরা কথা বলছি এই সময়ের যে অপরাধের মানসিকতা বেড়ে গেছে, সাবজেক্ট ম্যাটার আমাদের অপরাধীরা বেপরোয়া, এই নিয়ে কথা বলছেন ডক্টর কাজী জাহেদ ইকবাল। আমরা তার সঙ্গে কথা বলছি। আমরা অপরাধের ধরন বদলাচ্ছে, অপরাধের বিচার না হওয়া এবং দ্রুত বিচার না হওয়া, এগুলো অনেক রকমের বিষয়গুলো নিয়ে এমন আলোচনা করছি। ঠিক একই সঙ্গে আমাদেরকে ফিরে যেতে হয় আমাদের পরিবারের কাছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কাছেও। মানবিক যে মূল্যবোধের বিষয়গুলো আছে সেটা তো আপনি আইন করে বাস্তবায়ন করতে পারবেন না। এটা সেক্ষেত্রে শেখাতে হবে। আমাদের এখন যে মানবিক মূল্যবোধ, সামাজিক অবক্ষয় থেকে অপরাধবোধ, এই জায়গা থেকে এসে পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাটাও কি আস্তে আস্তে দুর্বল হচ্ছে? অবশ্যই দুর্বল হচ্ছে। তার কারণ হলো আপনি দেখেন যে আমাদের পরিবারগুলো এখন আহ, মানে পরিবারের ভেতরেও ব্যক্তিগুলা আপনার একক ব্যক্তিতে পরিণত হচ্ছে, বা আপনার বলতে পারেন যে পরিবারের যে বন্ডিং, সেই বন্ডিং আসলে মানে আমার মনে হচ্ছে যে বর্তমান সময়ে বা আরও কিছু কাল আগে থেকে এটা আপনার যেটাকে বলে শিথিল হয়ে যাচ্ছে। কেন শিথিল হয়ে যাচ্ছে? তার কারণ হলো যে আমরা এত ব্যস্ততার মধ্যে থাকছি, অথবা আপনার এত নিজেকে নিয়ে আপনার ধরেন আপনি যে একটা পরিবারের সিনারিও আপনি দেখতে পারেন যে একটা পরিবারের 4 জন ব্যক্তি, 4 জন একই ঘরের মধ্যে বসে আছে, 4টা মোবাইল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মানে এর ফলে কি হচ্ছে, ইন্টারাকশানটা হচ্ছে না। আগে কি হতো, একসাথে খেতে বসতেন পরিবারের লোকেরা, তখন পরিবারের যারা অগ্রজ সদস্য ছিলেন তারা বাকিদেরকে কথাবার্তা বলতে পারতেন, সুবিধা অসুবিধা দেখলে শুধরে দিতে পারতেন। অনেক ভ্যালিউজের কথা এই ধরনের আপনার ইন্টারাকশানের মাধ্যমে অথবা ফ্যামিলির বন্ডিংয়ের ভেতর থেকেই তৈরি হতো। কিন্তু সেই জায়গাগুলো কেন জানি শিথিল হয়ে যাচ্ছে। সেটা একটা আপনার বাচ্চাদের যারা উঠতি বাচ্চা আমাদের, তাদের কাছে আপনার ধরেন ঠিক মেসেজগুলা বা ভ্যালিউজের কথাগুলো যথাযথভাবে পৌঁছাচ্ছে না, সেটা একটা ইস্যু। ওকে। একই সঙ্গে আপনি মনে রাখেন যে আমাদের সোসাইটির মধ্যে একটা অনেক বড় অংশের মধ্যেই আমরা দুর্নীতি বা অপরাধ প্রবণতা, যারা অগ্রজ তাদের মধ্যে আমরা দেখতে পাই অনেক সময়। তার ফলে সেটাও সোসাইটিতে এক ধরনের খারাপ মেসেজ দিচ্ছে, কারণ নৈতিকভাবে দুর্বল মানুষ তো আর একজনকে নৈতিকতার কথা আসলে বলাটা মুশকিল হয়ে যায়। সেই জায়গাগুলো একটা বড় বিষয়। আমাদের স্কুলগুলোতে যে হয়েছে, আপনি স্কুলগুলোর চেহারা দেখেন, আপনার সেই আগের যে যারা শিক্ষক ছিলেন তাদের যে নৈতিক স্ট্যান্ডার্ড, রাস্তা দিয়ে দেখলেই বাকিরা, ইভেন অভিভাবকরা পর্যন্ত আপনার তটস্থ হয়ে যেতেন যে আমি জানি না গতকালকে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও আপনার দৃষ্টিগোচর হয়েছে কিনা, যে একসময় একজন সিনিয়র শিক্ষক, মানে তাকে দেখলে ভয়ে তটস্থ থাকতো, খুবই সিনিয়র একজন শিক্ষক, তার মৃত্যুতে অসংখ্য শিক্ষার্থী এবং তারাও বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেন অঝরে কান্না করছে। হ্যাঁ, ওইটাই হলো রিলেশন। এই দৃশ্যকে এখনকার শিক্ষকদের ছাত্রের সম্পর্কের মধ্যে দেখা যায় আপনার চিন্তার জায়গাটা আমাদের, যে আমরা আসলে ওই জায়গাটাতে আসলে দাঁড়িয়ে আছে কিনা। সেইগুলারও অনেকগুলা কারণ আছে। আপনি স্কুলগুলোতে দেখবেন, বিশেষ করে বেসরকারি স্কুলগুলোতে কমিটি নিয়ে অসংখ্য মামলা, সাংঘাতিক রকম আপনার মানে বিরোধ। তো সেই রকম একটা বিরোধমূলক কমিটি বা বিরোধমূলক পরিবেশের মধ্যে আসলে শিক্ষার অবস্থাটা কি দাঁড়াচ্ছে, এটাকে আমরা একটা স্টেবল পর্যায়ে আনতে পারিনি। দীর্ঘ সময় আপনি যদি কোর্টগুলোতে দেখেন যে অসংখ্য মামলা শিক্ষা, স্কুল কমিটি সংক্রান্ত, স্কুলের বিষয় সংক্রান্ত, শিক্ষক যারা বেসরকারি স্কুলে চাকরি করছেন তারা তাদের চাকরির নিশ্চয়তার চিন্তাটা মাথার মধ্যে থাকছে, যে কার সঙ্গে থাকলে চাকরিতে বহাল থাকবো, কার সঙ্গে তা থাকলে বহাল থাকবো না। এইসব নানান রকম ইস্যুসগুলা মুখ্য হয়ে যাচ্ছে আপনার পাঠদান বা নৈতিক শিক্ষাদান বা শিক্ষকদের ওই যে আগের সেই যে একটা মানে খুবই গম্ভীর দৃঢ়তা, ওই জায়গাটা তো আসলে ক্ষতিগ্রস্ত আমরা করে ফেলছি ওনাদেরকে স্টেবল থাকতে না দিয়ে। সুতরাং আমাদের এটাও ভাবতে হবে যে আমাদের স্কুলগুলোর যে কাঠামো, বিশেষ করে পরিচালনার, সেইখানে একটা বড় পরিবর্তন অবশ্যই দরকার হবে, এবং এই স্কুল প্রক্রিয়ার সঙ্গে যেন কোনোভাবেই সমাজের
এমন লোকজন যুক্ত হয়ে না যান যে লোকগুলোর নিজেরই কোনো নৈতিক স্ট্যান্ডার্ড নাই, বা তাকে দেখলে লোকজন এমনিই নিজেরা বিরক্ত হয়। তো এই ধরনের মানুষ যদি স্কুল কলেজের প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত হয়ে যান, আপনি ওই প্রতিষ্ঠান থেকে বা ওই জায়গা থেকে আপনি নৈতিক শিক্ষা বা ওই আগের মানে আমাদের অগ্রজরা পূর্ববর্তীরা যে ধরনের পরিবেশের ভেতর দিয়ে আসছেন সেই ধরনের পরিবেশের মধ্যে যাওয়াটা খুব আমরা দুরূহ হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার বা অতি ব্যবহার এই কথাগুলো আলোচনায় সবসময় ওঠে বটে, কিন্তু আমরা কি সেটা নিয়ন্ত্রণ কিংবা কিছুটা আংশিক নিয়ন্ত্রণ করে আমরা আমাদের জেনারেশনকে ভাবতে হবে এটা। বাঁচাতে পারি কি? আমরা ভাবতে হবে এটা, তার কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক ভালো ইফেক্ট আছে, কোনো সন্দেহ নেই। আপনাকে কানেক্ট করে রাখছে বিভিন্ন মানুষের সঙ্গে, আপনি অনেক সংবাদ দ্রুত পাচ্ছেন, অপসংবাদও পাচ্ছেন। তো এই যে এইটার ব্যবহার এবং অপব্যবহার যেটা আপনি বলছিলেন, অপব্যবহারের জায়গাটা আমাদের রোধ করার রাস্তায় আসলে যেতে হবে, এবং একটা সার্টেন পর্যায় পর্যন্ত বাচ্চারা কতটুক পর্যন্ত এটাতে ইনভলভড হতে পারবে সেই স্ট্যান্ডার্ডটাও আমাদের আসলে নির্ধারণ করার দরকার, কারণ আপনার সব কিছুরই তো একটা মানদণ্ড থাকতে হবে। আমরা কেউ কেউ যখন অপরাধ নিয়ে আলোচনা করি তখন আমাদের মতো দেশে বলা হয় যে আমাদের তো কাজ নাই, বেকারত্ব আছে, তার সাথে হতাশা আছে, তার সাথে মাদকের একটা সম্পর্ক আছে, আচ্ছা, এগুলোকেও আমরা এড়িয়ে যেতে পারি না। না, কিন্তু নিশ্চয়ই সেক্ষেত্রে পারি না, নিশ্চয়ই আমরা পারি যদি না। মোটা দাগে একটা দেশের অপরাধকে নিয়ন্ত্রণ করতে চাই, পুরোপুরি নির্মূল হয়তো করা সম্ভব না, না, কিন্তু অপরাধ নির্মূল পৃথিবীর নিয়ন্ত্রণ কোনো তো করা রাষ্ট্রেই যাবে। হয় নাই। এই মোটা দাগে অপরাধ নিয়ে একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে যারা কাজ করেন তাদের ভাবনায় কি খুব দ্রুত কিছু করার কিছু বিষয় লক্ষ্য করছে? হ্যাঁ, কতগুলো স্টেপ তো ওনাদের খুবই দ্রুত নেওয়া উচিত। একটা হলো যে ল এনফোর্সমেন্টের জায়গাটাতে আনকম্প্রোমাইজিং একটা স্ট্যান্ড নেওয়া দরকার, একদমই, যে এইখানে কোনো ধরনের আমরা পক্ষপাতিত্ব বলেন অথবা কোনো মানে আপনার যেটাকে বলে যে কোনো রকম স্কোপ আমরা দিব না, সেটা একটা তাৎক্ষণিক ব্যবস্থা হতে পারে। আরেকটা ব্যবস্থা হতে পারে যে আপনার প্রত্যেক এলাকা ভিত্তিক যারা আমাদের অগ্রজ আছেন তাদেরকে ব্যাপারটার মধ্যে ইনভলভ করা, তারা যেন সোসাইটির দিকে নজর রাখতে পারেন। মানে সেটা মোরাল পুলিশিং না, আমরা ডেফিনেটলি কমিউনিটি বেসড তো অনেক কিছু করার চিন্তা করি, চিন্তা কিন্তু করি। আমার মনে হয় যে দেশে এটাও এখন ভাবতে হবে যে এটাকেও কমিউনিটি বেসড করা বা এর মোরাল, যে এটা কিন্তু ডেফিনেটলি মোরাল পুলিশিং না, মানে এমন না হয় যে মানে এটা বাকিদের জীবন দুর্বিষহ করে ফেললো দেখভাল করতে, যে সেটা না হয়, কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড চেহারার মধ্যে। আপনি আপনার একদমই শিশুকে কিংবা কিশোরকে খেলার মাঠ দিতে পারছেন না, আপনি না, তার নিশ্চয়ই। মানসিক বিকাশ ঘটাতে পারছেন না, নিশ্চয়ই তাহলে তো তার মধ্যে অমানসিকতা গড়ে উঠবে। হবে, কারণ হলো ও তো সবসময় কম্পিউটারে থাকছে, মোবাইলে থাকছে, আপনার অফসিন দেখার সুযোগ তৈরি হচ্ছে, তার নানান রকম কারণ, একটা তো কারণে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে না, অসংখ্য কারণের একটা মিলিত আউটকাম হলো এটা। সেই আমরা কারণে আগামী প্রজন্মকে নিঃসন্দেহে অপরাধ মুক্ত রাখতে চাই আসলে, কারণ নিশ্চয়ই তারাই চাই, তো কারণ আমাদের হলে আপনি ভবিষ্যৎ। রাষ্ট্র কার হাতে দিয়ে যাবেন? প্রশ্ন থেকে যায় যে একজন আইনজীবী হিসেবে যেহেতু রাষ্ট্র কাঠামোর এই বিষয়গুলো আপনারা দেখেন, অনেক নতুন নতুন অপরাধগুলো আপনাদের দেখার সুযোগ হয়, কখনো কখনো একদম ভেতরে ঢোকার সুযোগ হয়। নিশ্চয়ই হয়। কি বার্তা রেখে যাচ্ছেন আমাদের এখনকার নীতি নির্ধারক কিংবা পরিবারের কিংবা সমাজপতিদের, যার মাধ্যমে আগামী প্রজন্মকে আমরা একটা সুন্দর প্রজন্ম হিসেবে উপহার দিতে পারি? না, আমরা ব্যাড শেপে আছি, কোনো সন্দেহই নেই। যে কোনো কারণেই হোক, আমাদের যে মেসেজটা আমরা আসলে দিয়ে যেতে চাই বা আমাদের পূর্ববর্তীরা আমাদেরকে দিয়ে গিয়েছেন, আমরা সেই জায়গা থেকে ডেভিয়েট করেছি অনেকখানি। আমাদের উচিত হবে এখন, যা হয়েছে তা হয়েছে, এই মুহূর্ত থেকেই আমাদের যারা অগ্রজ বা যারা নীতি নির্ধারক তাদের একটা স্ট্যান্ড নেওয়াটা খুবই জরুরি, এবং সেই স্ট্যান্ডটা নৈতিকতার পক্ষে, আইনের শাসনের পক্ষে, এবং খুঁজে দেখতে হবে যে 1 মিনিটের মধ্যেই তো আসলে সব সমাধান হয়ে যাবে না, আমাদের অনেকগুলা দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয় নিশ্চয়ই থাকবে, কিন্তু তাৎক্ষণিকভাবে কিছু ব্যবস্থা নিতে হবে যাতে সোসাইটিতে মেসেজটা যায় যে উই আর কনসার্নড। এটা আমরা খুব জরুরি। অপরাধ করেই পার পাওয়া পাওয়া যাবে না, যাবে না। আর এই অপরাধীরাই যদিও আমাদের সমাজের অংশ, কিন্তু তাদেরকে আমরা ঘৃণাও প্রকাশ করতে চাই এবং তাদের বিচারও করতে চাই। বিচারও করতে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদেরও। দর্শক, আপনারা কিংবা আমরা হয়তো বলবো অপরাধীরাও মানুষ, তারাও তো আমাদের মতোই একদম সাধারণ মানুষ, কিন্তু মনে রাখতে হবে অপরাধীর অপরাধকে যদি আমরা শাস্তির আওতায় না আনি, কে জানে আগামী দিন যে অপরাধটি সংঘটিত হবে তার কারণে আমি কিংবা আপনি ব্যক্তিগতভাবে অনেক অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারি। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে অপরাধ দমনে, এবং ঠিক একই সঙ্গে সুন্দর একটা প্রজন্মকে গড়ে তোলবার ক্ষেত্রে এগিয়ে আসতে হবে পরিবার থেকে, এগিয়ে আসতে হবে সমাজ থেকে, এবং অবশ্যই
রাষ্ট্র তার পৃষ্ঠপোষকতা করবে অপরাধী অপরাধী ধ্বংস করবার ক্ষেত্রে। আমরা আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে আবারও ফিরবো। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশে, আর ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।